তো অর্ডার কিভাবে বের করি? রেট ল লেখার পরে কনসেন্ট্রেশনের উপরে যে পাওয়ার গুলা থাকবে, পাওয়ার গুলার যোগফলই হবে আমাদের অর্ডার। তো অর্ডারের সাথে নাম্বার অফ মোলস এর রিলেশন থাকতেও পারে, নাও থাকতে পারে। তো নাম্বার অফ রিলেশনশিপের কোনো আসলে নাম্বার অফ মোলস এর কোনো রিলেশন নাই বলতে গেলে। মূলত ডিপেন্ড করে যে বিক্রিয়ার গতি কোন কম্পাউন্ডের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করতেছে, তার উপরে ডিপেন্ড করে তোমার ওই রিঅ্যাকশনের অর্ডার কত হবে। তো অর্ডার আরেকটা জিনিস আছে, অর্ডার কিন্তু ইয়াও হইতে পারে তোমার, যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এরকম বিভিন্ন ধরনের। আবার আরেকটা আছে সিউডো অর্ডার, আবার জিরো অর্ডারও হইতে পারে। তো বিভিন্ন ধরনের ইয়া আছে। জিরো অর্ডার হচ্ছে যেখানে রেট কোনটার উপরেই ডিপেন্ড করে না, যে আমার যে কয়টা কম্পাউন্ড আছে রিঅ্যাকশনের মধ্যে ওই কম্পাউন্ড গুলোর উপর ডিপেন্ড করছে না, তো ওগুলাকে বলা হয় জিরো অর্ডার রিঅ্যাকশন। আরেকটা জিনিস আছে মলিকুলারিটি। মলিকুলারিটি তোমরা সবাই বুঝতে পারবা বললে। মলিকুলারিটি ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের একটা রিঅ্যাকশনে নাম্বার অফ মোলস যেটা থাকবে, যেমন এই রিঅ্যাকশনটা দেখো, এখানে হচ্ছে 1 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড বিক্রিয়া করছে 1 মোল কার্বন মনোঅক্সাইডের সাথে, তার মানে 2 মোল। তো এটার টোটাল মোল নাম্বার হচ্ছে 2 রিঅ্যাকটেন্টের, তার মানে এই 2 হচ্ছে ওর মলিকুলারিটি। মলিকুলারিটি অফ এ রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের জন্য মলিকুলারিটি হচ্ছে 2। কিন্তু এই রিঅ্যাকশনের জন্য অর্ডার কিন্তু জিরো অর্ডার, মানে এটা এরগুলোর উপর ডিপেন্ড করে না। অর্ডার জিরো অর্ডার, কিন্তু মলিকুলারিটি হচ্ছে 2। মানে এই কার্বন মনোঅক্সাইডের ঘনমাত্রার উপরে এই রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করে না। ডিপেন্ড করে না দেখে এটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন, এটার সাপেক্ষে আর কি। তো এইটা হচ্ছে তোমার মলিকুলারিটি। যেমন তুমি দেখতেছো মলিকুলারিটি কত 2, বাট অর্ডার কি 0। তো মলিকুলারিটি তুমি একটা রিঅ্যাকশন দেখে ইজিলি বের করতে পারবা যে ওর কয়টা নাম্বার অফ মোলস রিঅ্যাক্টেন্টের নাম্বার অফ মোলস এর যোগফল কত, রিঅ্যাকটেন্ট যেগুলো আছে সবগুলোর যোগফলটাই হচ্ছে ওর মলিকুলারিটি। তো মলিকুলারিটি দুই রকম আছে, একটা হচ্ছে এলিমেন্টারি রিঅ্যাকশন, একটা হচ্ছে কমপ্লেক্স রিঅ্যাকশন। কমপ্লেক্স রিঅ্যাকশন মূলত হচ্ছে যেগুলা দুইটা বা তার বেশি স্টেপে হয়, মানে এক স্টেপে রিঅ্যাকশন কমপ্লিট হয় না। যেমন তুমি এখানে যে দেখতেছো রিঅ্যাকশনটা, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর কার্বন মনোঅক্সাইড তৈরি করছে কি নাইট্রোজেন অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এখানে রিঅ্যাকট্যান্ট থেকে সরাসরি প্রোডাক্ট পাচ্ছ। আবার ল্যাবে যেমন তোমরা 3 নাম্বার এক্সপেরিমেন্ট করছিলাম, মনে আছে? 3 নাম্বার এক্সপেরিমেন্ট কি ছিল বলো তো? কি 3 নাম্বার এক্সপেরিমেন্টে কি কি ইউজ করেছিলে বলো? কি হাসিব, আমার কথা শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছি ম্যাম, কিন্তু ভুলে গেছি। এত তাড়াতাড়ি 3 ভুলে গেছো? কয়দিন আগে না কুইজ দিছো তোমরা, কি প্রেজেন্টেশন? ম্যাম খালি তো ম্যাম কেমিস্ট্রি করি না, মাথা তো হ্যাং হয়ে যাবে। আচ্ছা, প্রেজেন্টেশন দিছো কিসের উপরে? প্রেজেন্টেশন দিছি 4, আমি দিছি 4, আমাদের গ্রুপ যেটা 3 কারা দিছে? 3 দিচ্ছে সম্ভবত বিথিরা। এই বিথি, বিথি তো ক্লাসে আজ থাকার কথা। হ্যাঁ দাও। কি ম্যাম? 3 নাম্বারের রিঅ্যাকশনটা কি ছিল বলো? 3 নাম্বার এক্সপেরিমেন্টে ল্যাবে হচ্ছে হাসিব কুইয়া মাহমুদুল করছে। একদম মাইর খাবা। তোমার এই এটার উপরে প্রেজেন্টেশন দিছো 25 মার্কের, তুমি বলতে পারছো না? হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম সোডিয়াম কার্বনেট ছিল। এখানে কি প্রোডাক্ট তৈরি করবে? সোডিয়াম বাইকার্বনেট, আর তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। পানি আরো পরে পরের স্টেপে? হ্যাঁ, আবার সোডিয়াম বাইকার্বনেট প্লাস হচ্ছে আবার হাইড্রোক্লোরাইড ইকুয়াল টু হচ্ছে সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। পানি আর কার্বন ডাই অক্সাইড, যাই হোক ওই পানি আর কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি হয় হচ্ছে তোমার কার্বনিক অ্যাসিড আর কি। তো এই রিঅ্যাকশনটা কিন্তু দুইটা স্টেপে হয়েছে। এরকম দুইটা স্টেপ অথবা তার থেকে বেশি স্টেপ যে রিঅ্যাকশন গুলো হয় ওগুলাকে বলা হয় কমপ্লেক্স রিঅ্যাকশন। তো এখানে তুমি একটা ছবি দেখতে পাচ্ছ যেটা নিচে লেখা ইউনিমলিকুলার, বাইমলিকুলার, টারমলিকুলার। এর মানে হচ্ছে এখানে একটা মলিকুল শুধু যদি রিঅ্যাকটেন্টে কাজ করে, রিঅ্যাকটেন্ট হিসেবে কাজ করে, ইনভলভ থাকে আর কি রিঅ্যাকটেন্টে, তাহলে ওটাকে ইউনিমলিকুলার বলবো। আর যদি দুইটা মলিকুল রিঅ্যাকটেন্টে ইনভলভ থাকে তাহলে দুইটা মলিকুলকে আমরা বাইমলিকুলার বলবো এই রিঅ্যাকশনকে। 3টা থাকলে টারমলিকুলার বলবো। তো
এখানে আরো কিছু এক্সাম্পল আছে, এগুলো তুমি যদি বুঝতে পারো মুখস্থ করার কিছু নাই, এখানে আসলে ওরকম কোনো কোশ্চেন অনেক কিছু আসবে এরকমও কিছু না। যেমন এই রিয়াকশনটা যদি দিয়ে দেয়, দিয়ে যদি বলে এটা মলিকুলারিটি কত, এটা মলিকুলারিটি হচ্ছে 2, কেন? কারণ 1 মোল আর 1 মোল, দুইটা কম্পাউন্ড, টোটাল 2। তো এটা সিম্পল আছে, পারবা এগুলা। আচ্ছা, হাই মলিকুলারিটি রিয়াকশন হচ্ছে রেয়ার, এর কারণ কি? আচ্ছা, তোমরা কলিশন থিওরি পড়েছো? হুম, আচ্ছা কলিশনটা আমি বলি। তোমার যখন একটা রিয়াকশন হয়, হ্যাঁ, যেমন মনে করো রিয়াকশনে তোমার দুইটা রিয়াক্টেন্ট আছে, এটা ধরো এ, এটা ধরো বি। তো এই দুইটা রিয়াক্টেন্ট রিয়াকশন করে মনে করো একটা প্রোডাক্ট তৈরি করতেছে। তো প্রোডাক্ট হওয়ার আগে ওদেরকে নিজেদের মধ্যে মানে একটা একটার সাথে যে প্রোডাক্ট তৈরি করবে, মনে করো যদি এ বি প্রোডাক্ট তৈরি করে, এ আর বি মিলে, তখন এ আর বি কাছাকাছি আসতে হবে, এরা একে অপরের সাথে সংঘর্ষ হইতে হবে, মানে লাগতে হবে, তারপরে না এরা হচ্ছে প্রোডাক্ট তৈরি করবে। তো এই যে রিঅ্যাকটেন্ট এলিমেন্ট গুলা তোমার একটা অপরটার সাথে যে ধাক্কা লাগে, এটা কি বলা হয়? কলিশন। কারণ এই কলিশনটা যদি না হয় তাহলে ওরা নিজেদের মধ্যে বিক্রিয়া করবে না। তো কোনো একটা রিয়াকশনের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি থাকে, যে এই রিয়াক্টেন্ট এখান থেকে এই প্রোডাক্টের এখান থেকে এখানে যাবে, কিন্তু যে সরাসরি এভাবে সোজাই যায় এরকম কিন্তু না, জিনিসটা হচ্ছে ওই এরকম করে ঘুরে তারপর এখানে আসে। মানে একটা এনার্জি, একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি ওকে অ্যাবজর্ব করতে হয়, বা ওর ওই এনার্জিটাকে অর্জন করতে হয়। যখন এই রিয়াক্টিং মলিকুলরা এই পরিমাণ এনার্জি অর্জন করতে পারবে, তখনই কেবলমাত্র প্রোডাক্ট তৈরি করতে পারবে। তো একটা রিয়াকশনের সবাই যে প্রোডাক্ট তৈরি করবে এরকম কিন্তু না। হয়তো কেউ কেউ প্রোডাক্ট তৈরি করে, যারা এই এনার্জি ধাপটা পার হইতে পারে তারা প্রোডাক্ট তৈরি করতে পারবে, যারা পার হইতে পারে না তারা প্রোডাক্ট তৈরি করতে পারে না। তো এই যে এনার্জি যে ব্যারিয়ার, এটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। অ্যাক্টিভেশন এনার্জি বলা হয় যেটাকে আমরা মূলত ই এ দ্বারা প্রকাশ করি। ই তে এনার্জি আর এতে হচ্ছে অ্যাক্টিভেশন, এই জন্য অ্যাক্টিভেশন এনার্জিটাকে আমরা ই এ দ্বারা প্রকাশ করি। তো এই অ্যাক্টিভেশন এনার্জি গুলো ওরা কিভাবে অর্জন করবে? এই যে একে অপরের সাথে যে কোলাইড হয়, কোলাইডের মাধ্যমেই এনার্জি গুলা তৈরি হয়। তো একটা পর্যায়ে যেই এলিমেন্ট গুলা তোমার এই সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জিতে পৌঁছাতে পারবে তারাই প্রোডাক্ট তৈরি করবে। তো একটা রিয়াকশনের মধ্যে তোমার এলিমেন্ট মানে মলিকিউল সংখ্যা যত বেশি হবে, যেমন এটা হচ্ছে ইউনিমলিক মানে বাইমলিকুলার মানে দুইটা, আর এখানে হচ্ছে তিনটা। তো যদি 4টা হয় বা 5টা হয় বা 6টা হয় রিয়াক্টেন্টের সংখ্যা, মানে 6টা, এখন কি আমাকে শোনা যাচ্ছে? বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন জানি। হ্যাঁ, হাসিব কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, তো রিয়াকশনে যদি তোমার রিয়াকটেন্টের সংখ্যা বেশি হয়, মলিকিউলের সংখ্যা, যেমন এখানে 4টা মলিকিউল, তখন এরা আর কি প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তো কোলাইড হইতে হবে। তো এই কোলাইড হওয়ার জন্য এত বেশি সময় লাগে যে এরা আর কি মানে অত কোলাইড হইতে চায় না। মানে এরা এটার সাথে এটার সাথে ওর যাইতে হবে, ওর সাথে ওর আসতে হবে, ওর কাছে ওর আসতে হবে, ওর কাছে ওর যাইতে হবে, ওর যাইতে হবে, মানে খুবই একটা কমপ্লেক্স ইয়া তৈরি হয়ে যায়। তো এই কারণে এগুলো অনেক রেয়ার, এই বিক্রিয়াগুলো যত বেশি হবে তত রিয়াকশন আর কি লেস পরিমাণে তুমি প্রোডাক্ট পাবা, খুব কম প্রোডাক্ট পাবা। এই কারণে বলা হয় হাই মলিকুলারিটি রিয়াকশন আর রেয়ার, মানে একদম যে হয় না তা না, এই কারণে রেয়ার বলছে, বলে নাই যে ইম্পসিবল। আচ্ছা, মলিকুলারিটি কমপ্লেক্স রিয়াকশন লাগবে না, দরকার নাই। এখন যেটা লাগবে মলিকুলারিটি আর অর্ডার এর মধ্যে ডিফারেন্স, কি এটা মুখস্থ করা লাগবে না, যে জানার জন্য যে অর্ডার আর মলিকুলারিটির মধ্যে ডিফারেন্স কি। মূলত আমরা অর্ডার কিভাবে পড়ছি, অর্ডার হচ্ছে রেট ল এর কনসেন্ট্রেশনের উপরে যে পাওয়ার গুলা থাকে ওই পাওয়ার গুলার যোগফলটাকে আমরা অর্ডার বলি। আর মলিকুলারিটি তুমি একটা রিয়াকশন দেখে জাস্ট ওর নাম্বার অফ রিয়াক্টেন্টের নাম্বার অফ মোলস এর যোগফলটাকে তুমি মলিকুলারিটি বলে দিতে পারবা।
আর এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা হয়, মানে তুমি রিয়াকশন দেখে বলতে পারবে না, তোমাকে আগে এক্সপেরিমেন্ট করতে হবে, একটা এক্সপেরিমেন্ট চালায়া তারপরে তুমি এটা বলতে পারবা যে এই রিয়াকশনের অর্ডার কত। আর এটা থিওরিটিক্যাল কনসেপ্ট, মানে তুমি দেখেই বলে দিতে পারবা। আর এটা ফ্র্যাকশনাল ভ্যালু হইতে পারে, বাট মলিকুলারিটি সবসময় হোল নাম্বার হবে। আর এটা জিরো ভ্যালু আসতে পারে, বাট এটা কখনোই জিরো আসবে না, কারণ কেউ যদি না থাকে জিরো কখন হবে, যখন কোনো রিয়াক্টেন্টই থাকবে না। রিয়াক্টেন্ট যদি না থাকে তাহলে তো ওটা কোনো রিয়াকশনই হইলো না, তাই না? তো এটা এখানে কখনোই জিরো হতে পারবে না। আর অর্ডার রিয়াকশন প্রেসার বা টেম্পারেচার কনসেন্ট্রেশন যদি চেঞ্জ করো তাহলে অর্ডার চেঞ্জ হতে পারে, বাট মলিকুলারিটি এইসব ভ্যারিয়েন্টের সাথে ডিপেন্ডেন্ট না, মানে এইসব ভ্যারিয়েন্ট চেঞ্জ করলেও রিয়াকশনের মলিকুলারিটি চেঞ্জ হবে না। তো সিউডো অর্ডার রিয়াকশন, এটা জাস্ট ডেফিনেশনটা দেখবা, এমনিতে ডিটেইলস করা লাগবে না। সিউডো অর্ডার রিয়াকশন বলতে বোঝাচ্ছে যে রিয়াকশনে মনে করো তোমার দুইটা আছে, মানে দুইটা এলিমেন্ট আছে, হ্যাঁ, তো দেখে মনে হচ্ছে যে এটা সেকেন্ড অর্ডার, বাট আসলে এটা ফার্স্ট অর্ডার, বা আসলে এটা জিরো অর্ডার। তো এই ধরনের রিয়াকশনকে বলা হয় সিউডো অর্ডার রিয়াকশন। যেমন এখানে একটা রিয়াকশন দেখো, যেমন এখানে আছে ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট যখন পানির সাথে বিক্রিয়া করে, এটা লিকুইড, পানির সাথে যখন বিক্রিয়া করে তখন অ্যাসিটিক অ্যাসিড আর অ্যালকোহল তৈরি করে। এই রিয়াকশনের রেট পানির উপরে ডিপেন্ড করে না, মানে দেখে মনে হচ্ছে যেটা তো এখানে 1 মোল এখানে 1 মোল, হয়তো এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন এরকম মনে হতে পারে, বাট এই রিয়াকশনটা পানির উপর ডিপেন্ডই করে না, শুধুমাত্র একটা রেটের উপর ডিপেন্ড করে, এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। তো এই ধরনের রিয়াকশন গুলাকে বলা হয় সিউডো অর্ডার রিয়াকশন। যেমন এখানে আরো একটা এক্সাম্পল আছে, সুক্রোজের সাথে পানি বিক্রিয়া করে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি করে। এই রিয়াকশনও পানির উপর ডিপেন্ড করে না। এরপরে আসতেছি আমরা জিরো অর্ডার রিয়াকশন, তারপরে ফার্স্ট করব, তারপরে সেকেন্ড অর্ডার রিয়াকশন করব। আচ্ছা, এই গ্রুপের এই আমাদের এই সেকশনের সবাইকে প্রেজেন্টেশন দিয়েছিলাম? একজন নাকি কে দুজন বাদ ছিল ওই দিন। কে এসে আসছো আজকে? ম্যাম আমার গ্রুপের তো ম্যাম আমরা চারজন ছিলাম, যে দুজন তো তখন দিতে পারেনি ম্যাম। হ্যাঁ, ইনসম্ভব। কথাই বলতেছি। ওরা কি ক্লাসে আছে? মনে তো হয় না ম্যাম এখন না ম্যাম এখন তো প্রেজেন্ট নেই ম্যাম। আসেও নাই, আজকে থাকলে তো আজকে দিয়ে দিতে পারতো। আচ্ছা যাই হোক, জিরো অর্ডার রিয়াকশন, তার মানে জিরো অর্ডারে যদি রেটের এরকম রেট সমান, যে রেট কনস্ট্যান্ট, যদি এটা রিঅ্যাকট্যান্ট হয়, রিঅ্যাকট্যান্ট কনস্ট্যান্ট জিরো থাকে তাইলেই তুমি বুঝবে এটা জিরো অর্ডার রিয়াকশন। এখানে 1 থাকলে ফার্স্ট অর্ডার রিয়াকশন, 2 থাকলে সেকেন্ড অর্ডার রিয়াকশন, 3 থাকলে থার্ড অর্ডার রিয়াকশন। আমরা মূলত এই দুইটাই মেইনলি পড়বো, আর সেকেন্ড অর্ডারটা পড়বো। তো একটা আমরা রিয়াকশন ধরে নেই যে এ হচ্ছে আমাদের রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট তৈরি হলো এ থেকে। এখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমরা ধরলাম যে এই পরিমাণ কনসেন্ট্রেশন আমাদের আছে, যে আমরা যে রিঅ্যাকশনটা নিয়ে কাজ করি ওটার মানে ওটা এই পরিমাণ তোমার কাছে আছে, 10 ml আছে। তো শুরুতে তো জিরো সময় এটা হচ্ছে টি ইকাল টু জিরো, এখানে কোনো প্রোডাক্ট থাকবে না, দ্যাট মিন্স প্রোডাক্টের পরিমাণ জিরো হবে। আর আফটার সাম টাইম, মানে টি টাইম পরে 10 মিনিট 20 মিনিট 15 মিনিট যত মিনিট পরে তুমি এক্স পরিমাণে প্রোডাক্ট পাইলা। তার মানে এতটুকু প্রোডাক্ট পাইলা কোথা থেকে আসছে, এ থেকে এটা তৈরি হয়েছে, তার মানে বাকি কতটুকু থাকবে, এ মাইনাস এক্স, এটা বাকি থাকবে ফাইনাল কনসেন্ট্রেশন। তো রিঅ্যাকশনের রেট লেখার নিয়ম হচ্ছে ডিএ বাই ডিটি, আর এখানে কে কে জিরো দিছি আমরা, মূলত কে কনস্ট্যান্ট আর এ এ থাকার কথা, কিন্তু এখানে কে আমরা জিরো দিয়েছি কারণ কে হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য কনস্ট্যান্ট মান, তাই কে। আর যদি আমরা ফার্স্ট অর্ডারের জন্য কে 1, তো 1 তো লিখতে হয় না, আর সেকেন্ড অর্ডারের জন্য কে 2। তুমি তোমার মতো ধরতে পারো, তুমি যদি এখানে এও ধরতা কেও ধরতা তাও হইতো, কোনো সমস্যা নাই, যে সাইডে লিখে দিতে যেটা হচ্ছে আমরা রেট কনস্ট্যান্ট ধরেছি। তো পাওয়ার এখানে জিরো দিয়েছি কারণ এটা তো জিরো অর্ডার রিঅ্যাকশন, তাই জিরো অর্ডার রিঅ্যাকশন কখন বলা হয়, যখন এখানে যে রিঅ্যাকট্যান্টটা তোমার আছে এটার উপরে আসলে ডিপেন্ড করছে না, এই রিঅ্যাকট্যান্টের উপরে এই রিঅ্যাকশনের গতি ডিপেন্ড করছে না, এই কারণে এটাকে জিরো অর্ডার রিঅ্যাকশন বলা হয়। আর এটা যে করছে না এটা আমরা এক্সপেরিমেন্ট করেই শুধুমাত্র বের করতে পারবো, নরমালি কিন্তু দেখে বলতে পারতেছি না। তো এটা আমাদেরকে বলে দেওয়া লাগবে, কোশ্চেনেও বলে দেওয়া লাগবে, বা ম্যাথ আসলে কিন্তু বলে দিবে তোমাকে এটা জিরো অর্ডার নাকি ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, অথবা এমন কোনো ইনফরমেশন দিবে যেটা দেখে তুমি মানে ওটা বলা যাবে, এছাড়া আমাদের পক্ষে পসিবল না। তো এরপরে আসি রেট। তো রেট আমরা লিখলাম, আর এখানে মাইনাস কেন চিহ্ন দিছি, কারণ রিঅ্যাকট্যান্টের সাপেক্ষে তুমি যখন লিখবে তখন তো মাইনাস হবে, রাইট? তো এটা কি ছিল আমাদের কনসেন্ট্রেশন। তো কনসেন্ট্রেশন আছে কত আমাদের এখন, এ মাইনাস এক্স পরিমাণে আছে, রাইট?
কারণ ফাইনাল কনসেন্ট্রেশন তোমার কাছে প্রোডাক্ট হওয়ার পরে বাকি আছে এতটুকু, তো ওই কনসেন্ট্রেশনের মানটাই আমরা এখানে বসাই দিলাম। তো এরপরে তুমি এক্স এর ডাটাগুলোকে এক সাইডে নিয়ে আসো আর ইয়ার ডাটাগুলোকে আরেক সাইডে নিয়ে যাও। মানে এই হচ্ছে আমাদের ইকুয়েশন এটা। তো আমি আবার লিখি মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু আমাদের ছিল এই অবস্থায় ছিল, রাইট? এখানে উপরে ছিল 0 মাইনাস ওখানে এই যে ডি এর জায়গায় আর কি মানটা বসাই, তাইলে ইজি হবে আরো বুঝতে। এ মাইনাস এক্স বসাই দেই আর এখানে হচ্ছে তোমার এ মাইনাস এক্স বসাই দেই। এরপরে তুমি এক্স এর ডাটাগুলোকে এক সাইডে নিয়ে আসো আর হচ্ছে তুমি ডাটাগুলোকে এক সাইডে নিয়ে আসো। তাইলে এখানে ডিটি এর যদি আমরা ইয়ে করি ডেরিভেশন করি তাহলে ওটা শুধু কনস্ট্যান্ট মানই থাকবে। আর এখান থেকে তুমি যদি ইন্টিগ্রেশন করো লিমিট বসাও, লিমিট তুমি বসাবা হচ্ছে টাইম 0 থেকে টি পর্যন্ত, তাইলে 0 থেকে টি পর্যন্ত যদি বসাও এই যে কে ডিটি এখানে যদি 0 থেকে টি পর্যন্ত বসাও তাহলে কে তো কনস্ট্যান্ট মান, তাহলে টি মাইনাস 0 আসবে, তাহলে রেজাল্ট আসবে কি কেটি। আর এর পাশে কি আছে এ মাইনাস এক্স। তো এইভাবে করে তুমি হচ্ছে করে ফেলতে পারবা। এটার আরো একটা ওয়ে আছে করার, ওটা আমি দেখাই দিচ্ছি। স্লাইডটা দিয়ে দিব না, এখানেও করা আছে এই যে, এটা দিয়েও তুমি করতে পারো। এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য একই কথা। এই পর্যন্ত তো বুঝছো। এরপরে ডিএক্স বাই ডিটি টি, তারপরে এক্স গুলাকে একসাথে নিয়ে আসো, কে গুলাকে একসাথে নিয়ে আসো। ডিএক্স বাই ডিটি এটা হচ্ছে তোমার এই সূত্রে যাবে, ওয়ান বাই এক্স ডিএক্স। ইন্টিগ্রেশনের সূত্র কি ছিল মনে আছে? ম্যাম লন এক্স হবে এখানে। লন এক্স। তার মানে যেহেতু এক্স আছে তোমার, এটা কি তোমাকে এ মাইনাস এক্সটা কি এক্স ধরতে হবে, আর তাইলে এরকম হবে। আর লিমিট তুমি একসাথে যদি এরকম ইন্টিগ্রেশন করতে চাও তাহলে লিমিট এখানে 0 to 2, আর এখানে হচ্ছে যেহেতু আমরা a থেকে a মাইনাস এক্স তাইলে এখানে হবে a থেকে a মাইনাস এক্স। এই দুইটা লিমিট ধরে ইন্টিগ্রেশন করে ফেলতে পারবা। তো এই ডেরিভেশন গুলো একটু বাসায় ট্রাই করো, আর না পারলে আমি নেক্সট ক্লাসে দেখাবো। তাই তো লিমিট বসানোর পরে এরকম রেজাল্ট আসবে। তো ফার্স্ট অর্ডারটা একটু কইরা দেই তাইলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ইনিশিয়াল অবস্থায় আমাদের এটা থাকবে a, এটা 0, আর ফাইনাল কনসেন্ট্রেশনে থাকবে a মাইনাস এক্স, এখানে থাকবে x। আর যেহেতু এটাকে আমরা হচ্ছে তোমার dx বাই dt ধরেছি, তো এখানে কনস্ট্যান্ট মান, এখানে 1 দিলেও হয় না দিলেও হয়, আর এটা যেহেতু a এর কনসেন্ট্রেশন এখানে 1, তুমি যেভাবে ইচ্ছা এভাবে দিতে পারো। এখানে 1 দিছি কারণ এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তো এখানে এর মানটা ফাইনাল কনসেন্ট্রেশন আসতেছে আমার a মাইনাস এক্স। তো এখন আমি dx মাইনাস a মাইনাস এক্সটাকে একসাথে নিয়ে আসি আর হচ্ছে কে ডিটিটাকে আর একসাথে নিয়ে যাই। এখন এখানে আমি ইন্টিগ্রেশন দেই a থেকে a মাইনাস এক্স। তুমি কিন্তু পরীক্ষার সময় এগুলো সাইড সাইডে লিখবা, ঠিক আছে? এরকম তাড়াহুড়া করে অল্প অল্পতে লিখবা না। আর এখানে হচ্ছে 0 থেকে যেহেতু টি সময় ধরছি, এখানে হচ্ছে টি 0 থেকে টি সময়, এই কারণে আমরা লিমিটটাকে 0 থেকে টি ধরলাম। তো এরপরে এখানে যেহেতু 1 বাই এক্স তার মানে লন এক্স এ মাইনাস এক্স আসে, আর এখানে হচ্ছে কে টি মাইনাস 0
তারপরে এখানে আসবে তাইলে ln a মাইনাস এক্স আর এখানে আসবে kt, রাইট? এরকম আসবে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে তো পারবা, এটা এখানে করা আছে। এরপরে এখান থেকে জাস্ট লনটাকে তোমার ওই সাইডে নিয়ে গেছে। কোন স্ক্রিন দেখতে পাচ্ছ আসলে বুঝতেছি না। তোমার কি আপনি যেটার উপর লিখতেছেন ম্যাম ওইটা দেখা যাচ্ছিল। আচ্ছা, এখন এখন ইয়াটা স্লাইডটা দেখা যাচ্ছে? জি ম্যাম এখন স্লাইড দেখা যাচ্ছে। ঠিক আছে। চাইছিলাম। আচ্ছা দেখো, এরপরে এরকম আসবে, তুমি জাস্ট এই এ লাইনের পরের লাইনটা হচ্ছে আমরা এই লনটাকে লগ করব, মানে লনটাকে লগে পরিণত করব। তো লনটাকে যখন লগ করব তখন হচ্ছে এটা 2.303 দিয়ে 3 লগ করলে এটা রেজাল্ট আসে লন আর কি। তো এখান থেকে আমরা টি এর মানও বের করতে পারি, টি এর মানও বের করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য তোমার ডেরিভেশন আর কি, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য। এটা দিয়ে মূলত আমাদের এই ডেরিভেশনটা লাগবে আমাদের ম্যাথ করতে। হয়তো তোমার সময় দেয়া থাকবে, হয়তো বা হচ্ছে এটা দেয়া থাকবে, সময় চাইবে, অথবা এই দুইটা দেয়া থাকবে, তোমার এখান থেকে ঘনমাত্রা বের করতে হবে। তো যখন ম্যাথ করবো তখন আরো ডিটেইলসে দেখবা। তো এই দুইটা ডেরিভেশন আজকে দেখো, আর সেকেন্ড অর্ডারটা আমি নেক্সট ক্লাসে করাবো। আর এরপরে হাফ লাইফ আছে এগুলোর জন্য, এই সূত্রের পরে তো হাফ লাইফও দেখাবো।